চায় মন তোমাকে। সামিয়া স্নিগ্ধা। পর্ব 6। 4-5 জন ছেলে হকি স্টিক নিয়ে সিয়ানের দিকে মারতে দৌড়ে আসে। একটা ছেলে হকি স্টিক তুলে সিয়ানকে মারতে গেলেই সিয়ান সেই হকি স্টিক হাত দিয়ে ধরে নেয়। তারপর সেই হকি স্টিক দিয়েই ছেলেগুলোকে মারতে থাকে। এক একটা ছেলে মার খেয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছে। অবস্থা বেগতিক দেখে শাওন পালানোর জন্য দৌড় দেয়। সিয়ান ও পেছনে পেছনে দৌড়াতে থাকে। হাতের হকি স্টিকটা শাওনের পা বরাবর ছুঁড়ে মারে সিয়ান। সঙ্গে সঙ্গেই থেমে যায় শাওনের পা। ব্যথায় কুকড়ে ওঠে পা ধরে বসে পড়ে শাওন। সিয়ান দৌড়ে এসে শাওনকে সজোরে একটা লাথি দেয়। মুখ থুবড়ে সামনের দিকে উল্টে পড়ে শাওন। সিয়ান এগিয়ে গিয়ে শার্টের কলার চেপে ধরে সোজা করে বসিয়ে আরও কয়েকটা লাথি দেয় শাওনের বুকে। সঙ্গে নাক বরাবর সজোরে ঘুষি দিতে থাকে। গলগল করে রক্ত বের হতে থাকে শাওনের নাক মুখ দিয়ে। তারপর আবারও টেনে শাওনকে বসিয়ে গলা চেপে ধরে। এত মারার পরেও সিয়ানের রাগ যেন বিন্দুমাত্র কমেনি। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে, মামুনি ফারাজরা কোথায় বল? শাওনের কথা বলতে কষ্ট হয়, তবুও কোনো রকমে বলে, বলবো না। সঙ্গে সঙ্গে শাওনের নাকের উপর আরও কয়েকটা ঘুষি মারে সিয়ান। তারপর বলে, এতদিন যা খুশি তাই করেছিস, আজকে আর কোনো কথা হবে না। ভালোই ভালোই বল বলছি ফারাজরা কোথায়? শাওনের শরীর নিস্তেজ হয়ে এসেছে, চোখ বন্ধ হয়ে আসছে, তবুও কোনো রকমে বলল, বলবো না। কি করবি? কি করব সেটা দেখতেই পাবি। বল বলছি ফারাজরা কোথায়? শাওনের শরীর নেতিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শাওন। মাটির উপরেই হাত দিয়ে জোরে আঘাত করে সিয়ান। চোখে মুখে বিরক্তির রেখা দেখা যাচ্ছে। উঠে দাঁড়িয়ে এক হাতে টানতে টানতে শাওনকে নিয়ে বাইকে উঠিয়ে বাইক স্টার্ট দেয়। এদিকে ঈশান আর সানভীর বাইকের পিছনে ছেলেগুলো অনবরত দৌড়ে আসছে। এতক্ষণ এরা 5-6 জন থাকলেও মাঝ রাস্তায় আরও কয়েকজনকে ফোন করে ডেকে নেয়। এখন প্রায় 15-20 জন তাদের পিছু ধাওয়া করছে। যেতে যেতে জঙ্গলের অনেক গভীরে চলে এসেছে তারা। গভীর জঙ্গল, গুটগটে অন্ধকার। ছেলেগুলো হাতে টর্চ নিয়ে দৌড়াচ্ছে। একটা সময় এসে ঈশানের বাইক থেমে যায়। সানভি ভ্রু কুঁচকে বলল, কি হলো, বাইক থামালেন কেন? ঈশান বাইক থেকে নেমে দাঁড়িয়ে সানভির হাত ধরে বলল, মেবি পেট্রোল শেষ হয়ে গেছে, আমাদের এবার এভাবেই যেতে হবে। বলেই সানভিকে নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ওরা একটা ঘন ঝোপের পেছনে এসে লুকায়। আর ছেলেগুলো ঝোপের চারপাশে এদিক ওদিক খুঁজতে লাগে। অনেকক্ষণ দৌড়ানোর ফলে পায়ে ভীষণ ব্যথা হচ্ছে সানভির। সানভি পা ধরে মাটির উপর বসে পড়ে। ঈশান ঝোপের আড়াল থেকে ছেলেগুলোকে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ বুঝতে পারে ছেলেগুলো এদিকেই আসছে, তাই ঈশান সানভির হাত ধরে দাঁড় করাতে নিলেই পায়ে কাঁটা বিঁধে যায় সানভির। ব্যথায় মৃদু চেঁচিয়ে ওঠে সে। সানভির গলার আওয়াজ পেয়ে ছেলেগুলো একে অপরকে বলতে শুরু করে, এদিকেই আছে মনে হয়, চল চল খুঁজে দেখি। ঈশান সানভির মুখ চেপে ধরে। ফিসফিসিয়ে বলে, কি হলো, চেঁচাচ্ছ কেন? চলো। বলে আবারও সানভির হাত ধরে এগোতে যায়। সানভি ঠায় দাঁড়িয়ে থাকে। কাছাকাছি আসতেই বুঝতে পারে সানভি চোখ মুখ খিচে কাঁদছে। সানভির কাছে এসে দাঁড়িয়ে বলে, কি হলো, কাঁদছ কেন? পায়ে কিছু একটা? বলে ফুপিয়ে উঠে সানভি। এখন কি করবে ভেবে পায় না ঈশান। এদিকে ছেলেগুলোর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। হুট করেই সানভিকে কোলে তুলে নেয় ঈশান। খানিকটা অস্বস্তিভরা কণ্ঠে বলে, ডোন্ট মাইন্ড প্লিজ, এছাড়া আর কোন উপায় নেই, এই মুহূর্তে এভাবেই যেতে হবে। সানভি ঈশানের গলা জড়িয়ে ধরে ঈশানের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। এটা কি হলো? ঈশান ওকে কোলে তুলে নিয়েছে? এটা ভাবতেই ওর লজ্জা লাগছে ভীষণ। সঙ্গে সঙ্গে ঈশানের দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয় সানভি। এভাবেই সানভিকে নিয়ে অনেকটা দূর আসতেই সামনে একটা ভাঙাচোরা পরিত্যক্ত বেড়ার ঘর মতো দেখতে পায়। ঈশান সানভিকে নিয়ে এই ঘরের ভেতরে ঢুকে। ছোটখাটো একটা রুমের মতো। উপরে বেড়ার ছাউনি, চারপাশে ও বেড়াল দেয়াল। ঘরের দরজাটা ভাঙ্গাচোরা।
সানভিকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে ওকে নিচে একপাশে বসিয়ে দিয়ে ঈশান দ্রুত গতিতে এসে দরজাটা লাগায়। তারপর দ্রুত সানভির পাশে গিয়ে বসে বলে, তুমি কি কিছু মাইন্ড করেছো? আসলে ওই সিচুয়েশনে আমার মাথা কাজ করছিল না, তাই তোমাকে ওভাবে নিয়ে। ঈশানের কথার মাঝে সানভি বলে, আমি কিছু মনে করিনি। ঈশান সানভির পাটা নিজের দিকে টেনে এনে বলে, দেখি পায়ে কি হয়েছে। ফোনের ফ্ল্যাশ অন করে সানভির পায়ের উপর ধরে। একটা কাঁটা বিঁধে গেছে সানভির পায়ে। সঙ্গে সঙ্গে এক টান দিয়ে কাঁটাটা বের করে ঈশান। সানভি চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। পকেট থেকে একটা রুমাল বের করে সানভির পায়ে বেঁধে দেয় ঈশান। সানভি কিছুটা স্বাভাবিক হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে, আমরা এখান থেকে যাব কি করে? আপাতত আজকের রাতটা এখানেই থাকতে হবে। ওরা যেভাবে আমাদের পিছু নিয়েছে, এখন এভাবে আর এখান থেকে বের হওয়া যাবে না। সকাল হোক, তারপর দেখি কি করা যায়। আমার ভাইয়ার জন্য ভীষণ টেনশন হচ্ছে। সানভি সিয়ানের কথা বলার সঙ্গে সঙ্গে সিয়ানকে ফোন করে ঈশান। সিয়ান বাইক চালাতে চালাতে ফোন রিসিভ করে বলে, হ্যালো, কোথায় তোরা? ঠিক আছিস তো? আমরা ঠিক আছি, চিন্তা করিস না। তুই কোথায় আছিস? আমি স্ক্রাউন্ডেলের বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছিস? সিয়ান আরও কিছু বলার আগেই ঈশানের ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। ঈশান ফোন পকেটে ঢুকিয়ে সানভির দিকে এগিয়ে এসে বলে, চিন্তা করো না, সিয়ান ঠিক আছে, বাড়িতে ফিরছে ও। সানভি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ সিয়ানকে নিয়ে অনেক চিন্তায় ছিল। ঈশান সানভির পাশে বসে পড়ে, বেশ ক্লান্ত লাগছে শরীর। অনেক দখল গিয়েছে কিনা। অনেকটা সময় নীরবতায় কেটে যায়। কেউই কোনো কথা বলে না। বেশ কিছুক্ষণ বাদে ঈশান বলে উঠে, অনেক দখল গিয়েছে তোমার উপর দিয়ে। ঘুম আসলে ওই পাশে গিয়ে ঘুমিয়ে পড়তে পারো। সমস্যা নেই, ঠিক আছি আমি। ঈশান আর কথা বাড়ায় না। মাথা ব্যথা করছে ওর। তাছাড়া শরীরও ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই চোখ লেগে আসে ঈশানের। ভীষণ বৃষ্টি পড়ছে। নিজেদের বাড়িতে আসে সিয়ান। দরজা খুলে শাওনকে টানতে টানতে নিয়ে ড্রয়িং রুমের ফ্লোরে ছুঁড়ে মারে। শাওনের এখনো জ্ঞান ফিরেনি। একটা গ্লাসে করে পানি এনে ঢকঢক করে খেয়ে নেয়। ভীষণ টায়ার্ড হয়ে আছে। সোফায় গা এলিয়ে দেয় সিয়ান। ফজরের আজান দিচ্ছে। সেলিনা বেগম নামাজ পড়ে নিলেন। সিয়ান ঈশানকে সারারাত ধরে ফোন করেছিলেন, কেউই ফোন তুলেনি। সারারাতেই টেনশন করতে করতেই ঘুম হয়নি ওনার। ঈশিতা এসে বলে, ঘুমোবে না আম্মু? এদের চিন্তায় চিন্তায় রীতিমতো পাগল হয়ে যাচ্ছি আমি। কেমন আছে এরা? সানভিকে খুঁজে পেয়েছে কিনা কিছুই জানি না, আর তুই বলছিস ঘুমাতে? যা তো এখান থেকে যা। ঈশিতা আর কিছু বলে না। বিনা বাক্য সেখান থেকে চলে যায়। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। ঈশান ঘরের মেঝেতে ঘুমাচ্ছে। আর ঈশানের পাশে বসে ঈশানকে দেখায় ব্যস্ত সানভি। রাতে সানভি আর ঘুমায়নি। ঈশান ঘুমানোর পর থেকেই ওর মাথার পাশে বসে ওকে দেখছে সানভি। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে। হলদে ফর্সা গালের চাপ দাড়িগুলো মানুষটার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। এই ঘুমন্ত অবস্থায়ও ভীষণ মায়াবী লাগছে দেখতে। হয়তো সানভি তাকে পছন্দ করে, সেজন্য তার কাছে আরো বেশি ভালো লাগছে। প্রতিটা মানুষের কাছেই তার ভালোবাসার মানুষটা যেমনই হোক না কেন, তার কাছে তাকেই সবচেয়ে বেশি সুন্দর আর সুদর্শন মনে হয়। বাইরে হালকা হালকা আলো ফুটছে। ঘরের মধ্যেও বেশ অনেকটাই এখন আলো। সানভি ঈশানের দিকে ঝুঁকে ওকে দেখতে থাকায় ওর কিছুটা চুল ঈশানের চোখে মুখে পড়ে। খানিকটা নড়ে চড়ে ওঠে ঈশান। সানভি সঙ্গে সঙ্গে দূরে সরে যায়। ঘুম ভেঙে যায় ঈশানের। আস্তে আস্তে চোখ খুলে তাকায়। সানভিকে ওভাবেই বসে থাকতে দেখে উঠে বসে বলে, তুমি আর রাতে ঘুমাওনি? না। রাত থেকে তো কিছুই খাওনি, খিদে পেয়েছে নিশ্চয়ই। হুম। ঈশান উঠে দাঁড়িয়ে বলে, তুমি এখানেই বসো। আমি দেখছি আশপাশে কোন ফলমূল পাওয়া যায় কিনা। এই জঙ্গলে ফল পাবেন কোথায়? খুঁজে দেখতে তো দোষ নেই। আমিও যাব আপনার সাথে। ভয় লাগছে আমার। আচ্ছা চলো। বাইরে বৃষ্টির তেজ এখন কমে গেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে।
এর মধ্যে ঈশান আর সানভি দুজনে জঙ্গলের রাস্তা ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর অবধি চলে এসেছে দুজনে, কিন্তু এখন অবধি কোন ফলমূলের গাছ পায়নি। হাঁটতে হাঁটতে সানভি ক্লান্ত হয়ে গেছে। কালকে রাত থেকেই পেটে কিছু পড়েনি, পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে, তার ওপর পায়েও আবার ব্যথা করছে। হাঁটতে হাঁটতেই সানভি বলে, জঙ্গলের কত গভীরে চলে এসেছি আমরা, এই জঙ্গল থেকে বের হব কি করে এবার? জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। আর কত হাঁটব? আমার তো পা এবার ব্যথা করছে। তাহলে এখানে বসো, একটু রেস্ট নাও, তারপর আবার যাব। দুজনে একসঙ্গে গাছের নিচে বসে পড়ে। খানিক বাদে আশপাশ থেকে কিছু লোকের পায়ের শব্দ শোনা যায়। কেউ বোধ হয় এদিকেই আসছে। সানভি বেশ ঘাবড়ে যায়। ভয় ঈশানের বাহু চেপে ধরে। ঈশান আর সানভি দুজনে উঠে দাঁড়ায়। ওরা দৌড়ানোর জন্য পা বাড়াতেই দেখে কিছু লোক এদিকেই আসছে বন থেকে কাঠ কেটে নিতে। লোকগুলো এভাবে সানভি আর ঈশানকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায়। কাছাকাছি এসে একজন বলে, ক্যাডা তোমরা? এই জঙ্গলে কি করো? ঈশান ও লোকটার উদ্দেশ্যে বলল, আমরা রাতের অন্ধকারে রাস্তা হারিয়ে এখানে চলে এসেছি আঙ্কেল। বের হওয়ার কোন রাস্তা খুঁজে পাচ্ছি না। কিছু গুন্ডারা আমাদের পেছনে তাড়া করেছে। লোকগুলো কিছুক্ষণ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। এক দুজন লোকের ওদের কথা বিশ্বাস হয় না, কিন্তু প্রথমে এসে যে লোকটা ওদের সাথে কথা বলে সে লোকটা ঈশানের কথা বিশ্বাস করে। ঈশানের কাঁধে হাত রেখে বলে, চলো বাবা, আমরার লগে চলো। এইখান থেইকা সামনে একটা নদী আছে, নদী ফেরলেই আমগোর গ্রাম। আমরা এই গ্রামেই থাহি। হেইন থিকা তোমরা শহরে যাইতে পারবা। তারপর ওনার পাশের লোকগুলোকে বলে, তোরা কাট কাট, আমি হেগড়ে দিয়া আইতাছি। তারপর লোকটা ঈশান আর সানভিকে নিয়ে আরো বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে দিয়ে নদীর পাড়ে যায়। নদীর কিনারায় ওনাদের নৌকা বাঁধা ছিল। লোকটা ঈশান আর সানভিকে নিয়ে সেই নৌকায় উঠে পড়ে। ঈশানরা যখন নৌকায় উঠছিল তখন শাওনের লোকেরা ওদের দেখে ফেলে। ওরা দৌড়ে আসতে আসতে তাদের নৌকা ছেড়ে দেয়। নদীর এই পারে জঙ্গলের পাশে আর কোন নৌকা বাঁধা ছিল না, তাই শাওনের লোকদের জঙ্গলেই দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোন উপায় থাকে না। একটা ছেলে বলতে থাকে, অল্পের জন্য এরা হাতছাড়া হয়ে গেল। বশত আমাদেরকে মেরাই ফেলবে যদি ভাবিকে না নিয়ে যেতে পারি। বাকি ছেলেগুলো বলতে থাকে, নদী সাঁতরে চলে গেলেই তো হয়। এদের মধ্যে যে ছেলেটা ওদের লিড দিচ্ছিল সেই ছেলেটা এবার বলে ওঠে, আরে পাগল নাকি তোরা? বসের দুটো কথা না হয় শুনবো, কিন্তু এইভাবে অত গভীর নদীর পানিতে সাঁতার কেটে অত দূরে যাওয়ার জন্য নিজেদের জীবনের রিস্ক নিব নাকি? তাও ঠিক। তাহলে এখন কি করব? ফিরে যাব আমরা। বসকে গিয়ে বলবো খুঁজে পাইনি। এটাই ভালো, চল চল। সিয়ান শাওনের মুখের উপর জগ এনে পানি ঢেলে দেয়। শাওন ধরফরিয়ে মাথা তোলে। নাক মুখে সব রক্ত শুকিয়ে লেগে আছে। সারা শরীর ব্যথার যন্ত্রণায় ছটফট করছে, তাই শাওন শরীর নাড়াতে পারে না। সিয়ান শাওনের পাশে হাঁটু গেড়ে বসে কলার চেপে ধরে ধমকের স্বরে বলে, এবার বল ফারাজরা কোথায়? বল। বলতে চায় না শাওন বেশ অনেকক্ষণ চুপ করে থাকে। শাওনের চুপ করে থাকাতে সিয়ানের মেজাজ আবারও বিগড়ে যায়। সঙ্গে সঙ্গে সিয়ান আরও কয়েকটা ঘুষি মারে শাওনের মুখে। নাক মুখ ফেটে আবারও রক্ত বেরোতে শুরু করে। শাওন শেষে বাধ্য হয়েই কাপা কাপা হাতে প্যান্টের পকেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে দেয় সিয়ানের দিকে। ইশারায় বোঝায় এখানে ঠিকানা দেয়া আছে। সিয়ান কার্ডটা হাতে নিয়ে এক পলক কার্ডটার দিকে তাকিয়ে স্টোর রুমের দিকে যায়। সেখান থেকে দড়ি এনে শাওনের হাত পা বেঁধে ফ্লোরে একপাশে ফেলে রেখে মেইন ডোর লক করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কার্ডে একটা হোটেলের ঠিকানা দেয়া আছে। সিয়ান গাড়ি ড্রাইভ করে সেই ঠিকানা অনুযায়ী যায়। হোটেলের রিসিপশনে গিয়ে কার্ডে লিখা রুমের চাবি চাইতেন। রিসিপশনে বসা লোকটা বলে, এই রুমের চাবি দেয়া যাবে না। চাবি দিন বলছি। শাওন ভাইয়ের করা হুকুম এই রুমের চাবি যেন কাউকে না দেয়া হয়। সিয়ানের চোয়াল আবারও শক্ত হয়ে আসে। মাথা আবারও রাগে ফেটে যাচ্ছে ওর। রিসিপশনের বসে থাকা সেই লোকটার কলার চেপে ধরে বলে, তোদের শাওনকে মেরে ফেলে রেখে এসেছি আর ওর থেকেই কার্ডটা নিয়ে এসেছি।
ভালোই ভালোই চাবিটা দিয়ে দে বলছি। লোকটা ভয়ে শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে চাবিটা এগিয়ে দেয় সিয়ানের দিকে। সিয়ান এক হাতে টান দিয়ে চাবিটা নিয়ে নেয়। লিফটে করে উঠে যায় 9ম তলায়। 907 নাম্বার রুমের দিকে এগিয়ে গিয়ে চাবি দিয়ে রুমটা খুলে ভেতরে ঢুকে। রুমটাতে টিমটিম একটা হলুদ রঙের বাতি জ্বলছে। অনেক ধুলোবালিও জমে আছে। সিয়ান কাশতে কাশতে রুমের মধ্যে ঢুকে সুইচবোর্ডের কাছে গিয়ে লাইট জ্বালায়। ইমানুর রহমান ভালো করে চোখ খুলে তাকাতেই সিয়ানকে দেখে খুশিতে ওনার চোখ চিকচিক করে ওঠে। চেঁচিয়ে বলতে লাগে, বাবা তুমি এসেছো? তারপর সঙ্গীতা বেগম আর ফারাজের দিকে তাকিয়ে বলে, সঙ্গীতা ফারাজ তোমরা দেখো কে এসেছে। ওনারাও ভালো করে চোখ মেলে তাকাতেই সিয়ানকে দেখে ভীষণ খুশি হয়। সিয়ান এগিয়ে ইমানুর রহমানের সামনে দাঁড়ায়। ইমানুর রহমান আবারও বলতে শুরু করে, আমি জানতাম তুমি আসবে। আমাদের বিশ্বাস ছিল তুমি বেঁচে আছো এখনো। আমাকে তো ফিরে আসতেই হতো বাবা। আমার ফার্সিয়ার জন্যই তো আমাকে বাঁচতে হতো। বলে উনার হাত পায়ের দড়ি খোলা শুরু করে। ইমানুর রহমান ব্যস্ত হয়ে বলে, আমাদের মেয়েটা কেমন আছে বাবা? ও ঠিক আছে তো? শাওন ওর কোন ক্ষতি করেনি তো? ফার্সিয়া একদম ঠিক আছে বাবা, চিন্তা করবেন না। সিয়ান একে একে সবার দড়ি খুলে দেয়। ফারাজ এসে সিয়ানকে জড়িয়ে ধরে। সিয়ান আর ফারাজ দুইজনের চোখেই জল। ফার্সিয়ার পুরো ফ্যামিলিকে এভাবে দেখে একটুও ভালো লাগছে না সিয়ানের। ফারাজ জড়িয়ে ধরেই বলতে লাগলো, আমার বিশ্বাস ছিল তোর উপর সিয়ান। তুই একদিন ঠিক আমাদের এখান থেকে বের করে নিয়ে যাবি। শাওন আমাদের এমনভাবে এখানে আটকে রেখেছে যে কোনোভাবেই বের হওয়ার কোন রাস্তা ছিল না। সঙ্গীতা বেগম ও এগিয়ে এসে সিয়ানকে জড়িয়ে ধরে বললেন, আমাদের খোঁজ পেয়েছো কিভাবে বাবা? আর ওই শাওন এখন কোথায়? চলুন আমার সাথে, বাকিটা বাড়িতে গিয়েই বলছি। সিয়ান ইমানুর রহমান সঙ্গীতা বেগম আর ফারাজকে নিয়ে রওনা দেয় নিজেদের বাড়িতে যাওয়ার জন্য। নদী পার হয়ে নেমে সেই লোকটার সাথে গ্রামের রাস্তা ধরে হাঁটছে ঈশান আর সানভি। লোকটা বলল, আমরা এই গাঁয়েই থাকি। এই জঙ্গল থেকে কাঠ কাইটা আয়না বিক্রি কইরা খাই। একখান কুড়েঘর বউ ছেলেই আমার সম্বল। তোমরা তো রাতে কিছু খাইতে পারো নাই। আমার ঘরে আইও, তোমাগো খাওনের একটা ব্যবস্থা করতে হইব তো। ঈশান বলে, তার দরকার নেই আঙ্কেল, আমাদেরকে শহরে ফেরার রাস্তাটা দেখিয়ে দিন তাহলেই হবে। বাড়িতে ফিরতে হবে তাড়াতাড়ি, সবাই অনেক টেনশন করছে। পেটে খাওন না থাকলে বাড়িতেই বা যাইবা কেমনে? রাস্তায় তো অসুস্থ হইয়া পইরা যাইবা। আমার ঘরে আইও আগে, তারপর খাইয়া দাইয়া পেট ভইরা একবারেই রওনা দিও। ঈশান ও বুঝতে পারছে সানভীর ভীষণ খিদে পেয়েছে, তাই আর না করেনি লোকটাকে। লোকটি উনার ভাঙ্গা কুড়েঘরের মধ্যে নিয়েই ওদের বসতে দিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে হাঁক ডাক ছাড়ে, কি ব্যাপার, কই গো তুমি? দেখো কারা আইছে, খাওনের ব্যবস্থা কর তাড়াতাড়ি। হেরা রাতের থেকে কিছু খায় নাই। রান্নাঘর থেকে একটা মধ্যবয়সী মহিলা বেরিয়ে আসে, পরনে মলিন শাড়ি। এগিয়ে এসে বলে, কি গো এত ডাকতেছ কেন? কাজ করতেছি তো। কাজ কাম পরে কইরো, আগে ওগো খাওনের ব্যবস্থা কর। নদীর হেই পাড়ের জঙ্গলে গুন্ডারার তারা খাইয়া রাস্তা হারাইয়া ফালাইছে। সারারাত কিছু খায় নাই। মহিলা সানভিদের দিকে তাকিয়ে খানিকটা হাসার চেষ্টা করে বলে, তোমরা বইও খাও না আনতাছি। ঈশান ছোট্ট করে জবাব দেয়, আচ্ছা। তারপর লোকটা ঈশান আর সানভির দিকে তাকিয়ে বলে, তোমরা দুইজনে কি হও, জামাই বউ নাকি? লোকটার এমন প্রশ্নে ঈশান আর সানভি দুজনেই থতমত খেয়ে যায়। ঈশান বলে, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না আঙ্কেল। আসলে ও আমার বন্ধুর বোন, আমার ছোট বোনের মতোই। ওকে বিয়ে করার জন্য গুন্ডারা তুলে নিয়ে এসেছিল। সেখান থেকেই ওকে বাঁচিয়ে নিয়ে আসার সময় গুন্ডারা ধাওয়া করে। ও আচ্ছা, বুঝতে পারছি। তয় তোমরা দুজনরে কিন্তু মানাইছে বেশ। তোমার লগে খুব মানাইছে ওরে। ঈশান গলা ঝেড়ে বলল, ওকে আমি বোনের চোখেই দেখি। আমার নিজের বোন যেমন, সেও আমার চোখে তেমনই। লোকটি আরো কিছু বলার আগেই উনার বউ এসে ওদের সামনে প্লেটে করে ভাত, ডাল আর আলুর তরকারি এনে দেয়। লোকটা বলে, নাও বাবা খাও।
কিছু মনে কইরো না, এই গরিবের ঘরে আজকে এডি দিয়াই খাইয়া লও। ঈশান মুচকি হেসে বলে, সমস্যা নেই আঙ্কেল, আমরা খেয়ে নিব। আপনি যে আমাদের জন্য এত কিছু করেছেন এটাই অনেক। উনার বউ পানি এনে এগিয়ে দেয়। দুজনেই হাত ধুয়ে খাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষে লোকটি আর উনার বউয়ের থেকে বিদায় নেয় ঈশান। লোকটি উনার বউকে বলে, আমি হেগড়ে আগাই দিয়া আইতাছি। তারপর লোকটি ঈশান আর সানভিকে শহরে যাওয়ার রাস্তার দিকে নিয়ে যায়। গ্রামের বাজার এখানে। এখানটা মোটামুটি পাকা রোড। লোকটি ঈশান আর সানভির সাথে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। উনি বারবার বলছেন তাদেরকে গাড়িতে তুলে দিয়েই যাবেন। ঈশান ও তাই আর কিছুই বলেনি। লোকটি আবারও বলে, তোমরার বাড়ি কোন জায়গায়? ঈশান বলল, চট্টগ্রাম শহরের দিকে। তারপর সানভিকে দেখিয়ে বলল, আর ওদের গ্রামের বাড়ি হচ্ছে জঙ্গলের ওই পাশের গ্রামে। সেখানেই ওকে তুলে নিয়ে এসেছিল। ওরাও চট্টগ্রাম শহরেই থাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। এইখান থেইকা চট্টগ্রামের শহরে বাস যায়। তোমরা সেই বাস ধইরাই চইলা যাইতে পারবা। মিনিট 5 মধ্যেই বাস আসে। লোকটি বাসটাকে হাত দিয়ে থামায়। ঈশান আর সানভিকে নিয়ে বাসে উঠে পড়ে। ওদের বসার জন্য সিট ঠিক করে দিয়ে চলে আসার সময় ঈশান ডেকে বলে, আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা হেল্প করার জন্য। আপনার এই উপকার কোনোদিনও ভুলব না। ধন্যবাদ কইও না বাবাট। আমার পোলা মাইয়া হইলেও আমি এই রকম সাহায্য করতাম। তোমগরেও আমার পোলা মাইয়া মনে কইরাই সাহায্য করছি। ভালো থাইকো। আল্লাহ যেন তোমরারে সহিসালামত নিয়া পৌঁছায়। বলে ঈশানের থেকে বিদায় নিয়ে উনি নেমে যান বাস থেকে। সানভি লোকটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে, এখনো পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে, তাই না? ঈশান সানভির দিকে তাকিয়ে ছোট্ট করে জবাব দেয়, হুম। প্রায় 2 ঘন্টা পর সানভি আর ঈশান চট্টগ্রাম এসে পৌঁছালো। পুরো রাস্তায় দুজনেই চুপচাপ ছিল। কেউই আর কোনো কথা বলেনি। বাস থেকে নেমে ঈশান নিজের ফোনটা একটা দোকানে চার্জ করিয়ে নেয়। তারপর সিয়ানকে ফোন দেয়। হ্যালো, কোথায় আছিস তোরা? কাল রাতে কতবার কল দিয়েছিলাম, ফোনে কল ঢুকছিল না। আমরা ঠিক আছি, চট্টগ্রাম আছি এখন। ফোনে চার্জ ছিল না আমার। তুই একটা কাজ কর, সানভিকে নিয়ে আমাদের ফ্ল্যাটে চলে আয়। আমি ফারাজদেরকে নিয়ে আমাদের ফ্ল্যাটেই আছি। ওদের খোঁজ পেয়েছিস? হ্যাঁ, বাসায় আয়, সবটা বলছি। ওকে, আসছি আমরা। 8 ঘন্টার মধ্যেই ওরা বাসায় এসে পৌঁছালো। সিয়ান দরজা খুলে ওদের ভিতরে এনে বসায়। সানভির পায়ের দিকে চোখ যেতেই অস্থির হয়ে উঠে সিয়ান। রুমালের উপর দিয়ে রক্ত শুকিয়ে লেগে আছে। দৌড়ে এসে বোনের পায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে সিয়ান। কি করে হলো? তেমন কিছু না। কি কিছু না? পায়ে রক্ত আর তুই বলছিস কিছু না। কি হয়েছে পায়ে? কাটা ফুটেছে। সারা রাত কোথায় ছিলিস তোরা? কি করে হলো এসব? ঈশান কোথায় ছিল? ঈশান কিছু বলার আগেই সানভি বলে, ওনার কোনো দোষ নেই। আর বেশি কিছু তো হয়নি, আমার সামান্য কাটাই তো। সামান্য? এটাকে সামান্য বলছিস তুই? তুই জানিস না তোর গায়ে একটুখানি আঁচড় লাগলেও আমার কষ্ট হয়। ভরসা করে ঈশানের সাথে পাঠিয়েছিলাম, ভেবেছিলাম ও তোর খেয়াল রাখতে পারবে, কিন্তু তুই ভুল বুঝছিস ভাইয়া। উনি আমার যথেষ্ট খেয়াল রেখেছে, গুন্ডাদের থেকে বাঁচিয়ে আগলে আগলে রেখেছে। তুই শুধু শুধু ওনাকে দোষ দিচ্ছিস। শান্ত হো প্লিজ। সিয়ান বসে পড়ে সোফায়। সানভি কাল রাত থেকে যা যা হয়েছে সব খুলে বলে সিয়ানকে। সব শুনে সিয়ানের মেজাজটা আবারও গরম হয়ে যায় শাওনের উপর। ওই শাওনের বাচ্চার জন্যই ওর বোন আর বন্ধুকে এত কিছু পোহাতে হয়েছে। তবুও যথাসম্ভব রাগটা কন্ট্রোল করে সিয়ান ওদের বলে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে তোরা। ঈশান বলল, ফারাজরা কোথায়? ওরা ঘরে রেস্ট নিচ্ছে। তোরাও গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। অনেক টায়ার্ড হয়ে আছিস, রুমে যা। ঈশান সানভি দুজনেই উঠে চলে যায় ফ্রেশ হতে। ফারাজদের নিয়ে ফিরে এসে সেলিনা বেগমকে ফোন দিয়ে ওদের খুঁজে পাওয়ার খবরটা জানায় সিয়ান। তবে ঈশান আর সানভির ব্যাপারে কিছুই বলেনি ওনাকে আর বাড়তি চিন্তায় ফেলতে চায়নি সিয়ান। বিকেলবেলা ড্রয়িং রুমে সবাই বসে আছে।
সবাই গল্পগুজব করছে শুধু সিয়ান ছাড়া। সিয়ান নার্সিংহোমে গেছে কারণ আরাফাতকে রিলিজ দেবে আজকে। সানভি ইশরার বাবা মায়ের সঙ্গে গল্প করছে। এই সুযোগে ঈশান ফারাজকে আলাদা ডেকে নেয় কথা বলার জন্য। ওরা দুজনে বারান্দায় দাঁড়িয়ে আছে। ঈশান ফারাজকে বলল, ঈশিতাকে বিয়ে করতে চাও? ঈশানের এমন প্রশ্ন অবাক হয়ে যায় ফারাজ। কি বলবে ভেবে পায় না। ঈশান ফের বলে, আমি জানি তোমাদের সম্পর্ক আছে। ঈশিতা আমাকে সবটা বলেছে। ঈশিতা তোমাকে খুব ভালোবাসে। কিন্তু আমার কথা হচ্ছে, তুমি সত্যি সত্যি আমার বোনকে ভালোবাসো তো? আমাদের 5 বছরের সম্পর্ক। তোমার বোনকে আমি সত্যিই ভালোবাসি আর বিয়েও করতে চাই। এই কয়টা দিন ওর সাথে কথা বলা ছাড়া কিভাবে ছিলাম সেটা শুধু আমিই জানি। আর কয়েক মাস বাদে ঈশিতার এইচএসসি পরীক্ষা। ওর পরীক্ষা শেষ হলেই তোমাদের বিয়ের কথা পাকাপাকি করা হবে। আন্টি রাজি হবে তো? না হওয়ার কি আছে? আমরা সবাই জানি তুমি কেমন ছেলে। তাহলে না রাজি হওয়ার তো কোন প্রশ্নই আসে না। সবচেয়ে বড় কথা, ঈশিতা যেখানে ভালো থাকবে আমরা সেখানেই ওর বিয়ে দিব। হাত ঘড়িতে টাইম দেখে নিল ঈশান, তারপর ফারাজকে বলল, শোনো, আমি এখন রাঙ্গামাটি যাচ্ছি। কয়েকদিনের মধ্যে ট্রান্সফার নিয়ে একেবারে এদিকে চলে আসব। ওখানে আমারও আর মন টিকছে না। সিয়ান এলে তারপর যেতে পারতে। ওকে ফোন করে বলে দিব। সমস্যা নেই, তুমি সবার খেয়াল রাখো। সিয়ান বোধহয় রাতের দিকে ফিরবে। আমাদের ইশরা কেমন আছে? ইশরার নাম শুনে ঈশানের মনের কোণে কেমন একটা চিনচিনে ব্যথা অনুভূত হলো। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, তোমার বোন ভালো আছে। কিছুদিনের মধ্যেই ওদের সবাইকে নিয়ে ফিরছি। তবে হ্যাঁ, আমি যে ট্রান্সফার নিয়ে চলে আসব কিছুদিনের মধ্যে, এ কথাটা কেউ যেন না জানতে না পারে। তোমাকেই জানিয়ে গেলাম। ওদের সবাইকে সারপ্রাইজ দিব। ফারাজ মাথা নাড়িয়ে হেসে বলল, আচ্ছা ঠিক আছে। ঈশান ড্রয়িং রুমে এসে সবার উদ্দেশ্যে বলল, আন্টি, আঙ্কেল, সানভি, আমাকে রাঙ্গামাটি ফিরতে হবে। কাজ আছে। সানভি অবাক হয়ে বলল, আজই চলে যাবেন? হ্যাঁ, ইম্পর্টেন্ট কাজ আছে। ভাইয়া এলে যেতে পারতেন। সিয়ানকে ফোন করে বলে দিব আমি। তুমি আর ফারাজ আন্টি আঙ্কেলের খেয়াল রেখো। আমি আসছি। ইমানুর রহমান আর সঙ্গীতা বেগমের থেকে বিদায় নিয়ে ঈশান বেরিয়ে পড়ে। হসপিটাল থেকে আরাফাতকে রিলিজ করে বাড়িতে পৌঁছে দিতে চায় সিয়ান। কিন্তু আরাফাত জানায় ও একদম ঠিক আছে। এখন সিয়ানের সাথে ওই বাড়িতে যাবে। তাই সিয়ান আরাফাতকে নিয়ে একসঙ্গে ওই বাড়িতে যায়। এখানে দুজন লোক রেখে গিয়েছিল সিয়ান শাওনকে পাহারা দেওয়ার জন্য। বাড়িতে ঢুকেই প্রথমে শাওনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, থানার পুলিশ অফিসারদেরকে টাকা খাইয়ে আমার বাবা মার মার্ডার কেসটা অফ করে রেখেছিস। আমি 100% শিওর আমার বাবা মায়ের মৃত্যুতে তোর হাত আছে। তুই ইচ্ছে করে মার্ডার করিয়েছিস আমার বাবা মাকে। আরাফাত অবাক হয়ে বলে, মানে কি বলছো কি তুমি সিয়ান? শাওন আঙ্কেল আন্টিকে খুন করেছে? আমি ঠিকই বলছি ভাইয়া। আমি 100% শিওর এই শাওন এটা করেছে। শাওন এই টাকা দিয়ে পুলিশ অফিসারদের মুখ বন্ধ করে রেখেছে। কেউ যেন বাবা মায়ের কেসটা নিয়ে কোনো রকম সঠিক তথ্য না দেয়। শাওনের চোখে মুখে তখন ভয়ের ছাপ স্পষ্ট। তার মানে সিয়ান সবকিছু জেনে গেছে। এবার কি হবে? এসব ভেবে ভয়ে শুকনো ঢোক গিলে শাওন। সিয়ান এগিয়ে এসে শাওনকে টেনে দাঁড় করায়। চিৎকার করে বলতে লাগে, বল কেন করলি এসব? বল কি ক্ষতি করেছিল আমার বাবা মা তোর? আমার বাবা মাকে কেন মারলি তুই? কেন আমার বাবা মাকে আমার কাছ থেকে দূরে সরালি? কেন? শাওন কিছু বলছে না দেখে ইচ্ছেমতো মারতে শুরু করে শাওনকে। আরাফাত বেশ কয়েকবার আটকাতে চায় সিয়ানকে, কিন্তু সিয়ানের সঙ্গে পেরে উঠছে না সে। সিয়ানের মনের তীব্র রাগ ক্ষোভ সব শাওনের উপর ঝাড়ছে। একটা সময় সিয়ান শাওনকে ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ে। শাওন ও ফ্লোরে একপাশে পড়ে যায়। আরাফাতের বেশ রাগ লাগছে শাওনের উপর। এত বড় একটা ক্রাইম করে এখনো সে পার পেয়ে যাচ্ছে। আরাফাত দ্রুত গতিতে এগিয়ে এসে শাওনের গলা চেপে ধরে। বল কেন করেছিলি এইসব? আঙ্কেল আন্টিকে মারলি কেন তুই? আমি মারিনি, বিশ্বাস করুন। বিশ্বাস? বিশ্বাস তোকে কে করবে?
আমি জানি সবকিছু জেনে শুনেই সিয়ান তোর বিরুদ্ধে আঙ্গুল তুলেছে। সত্যি করে বল সেদিন কি কি ঘটেছিল? কেন মেরেছিলি ওর বাবা মাকে? শাওন বলতে চায় না, চুপ করে থাকে। আরাফাত আরো জোরে গলা চেপে ধরে বলে, বল বলছি কি করেছিলি সেদিন তুই? অত্যন্ত জোরে শাওনের গলা চেপে ধরায় শাওন কাশতে শুরু করে। আরাফাত ওর গলা ছেড়ে দেয়, ধমকে ওঠে বলে, বল কি হয়েছিল সেদিন? শাওন কাশি থামিয়ে কোনো মতে বলা শুরু করে। 4 বছর আগে সেদিন যখন সিয়ানের বাবা মা ওনার বন্ধুর ছেলের বিয়ের দাওয়াত থেকে ফিরছিল তখন প্রায় অনেকটা রাত হয়ে যায়। সমস্ত সম্পত্তি নিজেদের দখলে নেয়ার জন্য সিয়ানের বাবা মাকে খুন করার প্ল্যান করি আমি আর বাবা মা মিলে। রাস্তায় কয়েকজন লোককে ঠিক করে রেখেছিলাম ওনাদের খুন করার জন্য। ওনারা ফেরার পথে ওনাদের গাড়ি আটকে তারা ওনাদের গাড়ি থেকে নামায়, লাঠি দিয়ে জোরে আঘাত করে তাদের মাথায়। এতে ওনারা সেখানেই মারা যায়। তারপর ওনাদের গাড়িসহ ওনাদেরকে গাড়ির মধ্যে এমনভাবে রাখা হয় যেন মনে হয় এখানে কোন অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর তারা সেখান থেকে চলে আসে। আরাফাত চেঁচিয়ে বলে, কাদেরকে পাঠিয়েছিলি উনাদের খুন করার জন্য? সিয়ানের খুব কাছের তারা, মোটা অঙ্কের টাকা দিয়ে ওদের ভাড়া করেছিলাম। এমনকি সিয়ানের বিয়ের দিন তারাই আমাকে ওই বাড়িতে ঢুকতে সাহায্য করেছিল। আরাফাত ফের চেঁচিয়ে বলে ওঠে, ওরা কারা ছিল, নাম বল তাদের। সিয়ান এবার উঠে দাঁড়ায়, এগিয়ে এসে শাওনকে ইচ্ছে মতো লাথি মারতে শুরু করে। কারা ওরা? কোথায় আছে বল, সবকটাকে জানে মেরে ফেলবো আমি। জানি না আমি, মাথাটা গরম করাস না আমার, তুই সবকিছুই জানিস, বল ওরা কোথায়। তারপর শাওন ওরা কোথায় আছে সেটা বলে। আরাফাত আর সিয়ান শাওনকে টানতে টানতে নিয়ে গাড়ির ব্যাকসিটে ফেলে ওর হাত পা বেঁধে দেয়। ড্রাইভিং সিটে বসে শাওনের ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দেয় সিয়ান। প্রায় 2 ঘন্টা পর ওরা এসে মিরসরাই পৌঁছালো। আসার সময় সিয়ানের অগোচরে আরাফাত পুলিশ ফোর্সকে ইনফর্ম করে দিয়েছিল এখানে চলে আসার জন্য। কারণ সিয়ান যদি জানতে পারে পুলিশদেরকে বলা হয়েছে আসতে তাহলে সে হয়তোবা দ্বিমত করতে পারে। গাড়ি থেকে নেমে শাওনকেও গাড়ি থেকে টেনে নামায় সিয়ান। শাওনের দেখানো পথ অনুসারে ওরা একটা বিল্ডিং এর দিকে এগোতে থাকে। বিল্ডিংয়ে ঢুকে ড্রয়িং রুমের দিকে যাওয়ার জন্য বলে শাওন। ড্রয়িং রুমের মধ্যে কিছু ছেলে দাঁড়ানো ছিল। তারা শাওনকে এই অবস্থায় দেখে বলে, আপনার কি হলো, এই অবস্থা কে করেছে? তারা তখনও সিয়ানকে তেমন একটা খেয়াল করিনি। সিয়ান শাওনের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে কলার চেপে ধরে বলল, কোথায়? ডাক তোর ওই লোকদের, আজকে সবকটাকে এখানেই জ্যান্ত পুঁতে দেব। শাওন ওই ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, উপর থেকে ওদের দুজনকে নেমে আসতে বল। ছেলেগুলো শাওনের কথা শুনে আহাম্মকের মতো চেয়ে রইল। সিয়ানের কথায় এভাবে শাওন ভয় পাচ্ছে সেটা দেখেই ছেলেগুলো অবাক হয়ে গেল। শাওন হাত পায়ের ব্যথায় ঠিকমতো দাঁড়াতে পারছে না। ব্যথায় চোখ মুখ খিচে বিরক্তিভরা কণ্ঠে বলল, কি হলো? ডাক ওদের দুজনকে। ছেলেগুলো দৌড়ে দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। একটা রুমে গিয়ে দুজন ছেলেকে বলল, শাওন ভাই এসেছে, সঙ্গে আরো দুজন সহ, নিচে ডাকছে আপনাদের, তোরা নিচে যা, আসছি আমরা। ছেলেগুলো মিনিট 5 পর নিচে আসার জন্য রুম থেকে বের হলো। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ছেলে দুটোর দিকে চোখ যেতেই সিয়ান ভীষণ অবাক হলো। অবাক হওয়া কণ্ঠে বলল, জিহাদ সাজিদ তোরা? জিহাদ আর সাজিদের চোখ সিয়ানের দিকে পড়ল। জিহাদ ব্যঙ্গাত্মক স্বরে বলল, তুই এসেছিস? বেঁচে আছিস তাহলে? আমাদের এখানে কি মরার জন্য এলি? আমি কখনো ভাবতে পারিনি তোরা এমনটা করবি। তোদের নিজের সবচেয়ে কাছের বন্ধু ভাবতাম, কখনো ভাবিনি তোরাই আমার বাবা মাকে খুন করেছিস। কি করে পারলি এমন বিশ্বাসঘাতকতা করতে আমার সাথে? কি করে পারলি এমন করতে? আমার বাবা মা তোদের কি ক্ষতি করেছিল বল? তোর বাবা মা আমাদের কোন ক্ষতি করেনি রে? শাওনের থেকে টাকা নিয়ে তখন এই কাজটা করেছিলাম। শাওন বলেছিল তোর বাবা মাকে মারলে তোদের সম্পূর্ণ প্রপার্টি নিজেদের দখলে নেওয়ার পর শাওন আমাদের এখান থেকে 50% সম্পত্তি লিখে দিবে। তাই প্রপার্টির জন্য তোর বাবা মাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি।
পরে শাওন বলল সম্পত্তিগুলো নাকি তোর নামে লেখা, তাই তোর বিয়ের দিন তোকেও চেয়েছিলাম দুনিয়া থেকে সরিয়ে দিতে। সেদিন বাড়িতে ঢোকার জন্য শাওনকে আমরাই হেল্প করেছিলাম। তোর ভাগ্য ভালো থাকায় সেদিনের যাত্রায় বেঁচে গিয়েছিস। তবে এবার আমাদের এখান থেকে তোকে কে বাঁচাবে সিয়ান? বলেই জিহাদ হাতে একটা পিস্তল নিয়ে সিয়ানের মুখ বরাবর শুট করার জন্য ধরে। সিয়ান ঝড়ের গতিতে দৌড়ে গিয়ে জিহাদ আর সাজিদকে মারতে শুরু করে। হাতের কবজি চেপে ধরে হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। তারপর মাটিতে ফেলে দিয়ে লাথি মারতে শুরু করে। এখানকার ছেলেগুলো দূরে দাঁড়িয়ে দেখছে, কেউ আগানোর সাহস পাচ্ছে না। সিয়ান জিহাদদের দিকে পিস্তল ধরে বলা শুরু করে, তোদের নিজের খুব কাছের মনে করতাম। ভেবেছিলাম বিপদে আপদে আর কাউকে পাশে পাই বা না পাই তোদের অন্তত পাব, কিন্তু সেই তোরাই আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা করলি। আর তোদের মতো বিশ্বাসঘাতকদের আমি কখনোই এই পৃথিবীতে বাঁচতে দেব না। আমার মা বাবার খুনিদের নিজ হাতে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। তোদের আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এসব বলার সময় সিয়ানের মুখ জুড়ে জিহাদ আর সাজিদের প্রতি তীব্র ঘৃণা দেখা যাচ্ছিল। ওদের দিকে পিস্তল ধরে শুট করতে যাবে এমন সময় আরাফাত এসে সিয়ানকে জোর করে টেনে সরাতে চায়। কি করছো কি তুমি? ওদের খুন করে কি জেলে যাবে তুমি? ওদের খুন করে যদি জেলে যেতে হয় তবে তাই যাব, তবুও আমার বাবা মার খুনিদের আমি এভাবে ছেড়ে দেব না। যদি আমার মৃত্যুদণ্ড হয় তাও হোক। পাগল হয়েছে তুমি? একটাবারও তোমার ফ্যামিলির কথা মনে পড়ছে না? ভুলে যেও না তোমার সঙ্গে ফার্সিয়ার জীবন জড়িয়ে আছে। ওর জীবন নিজের জীবনের সঙ্গে জড়িয়ে রেখে একটা বারও মনে হচ্ছে না তুমি মরে গেলে ওর কি হবে? তোমার বোনের কি হবে? কিভাবে কি নিয়ে থাকবে ওরা? ফার্সিয়া আর সানভীর কথা মনে হতেই হাত থেকে পিস্তল হালকা হয়ে গেল সিয়ানের। জিহাদ আর সাজিদ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। জিহাদ এগিয়ে এসে সিয়ানের থেকে পিস্তলটা টেনে নিয়ে আবারও সিয়ানের সামনে ধরল। জিহাদ শুট করতে যাবে এমন সময় আরাফাত সিয়ানকে টেনে সেখান থেকে সরিয়ে আনে, আর গুলিটা গিয়ে লাগে শাওনের মাথায়। শাওন মাথা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। জিহাদ অবাক হয়ে তাকিয়ে আছে। কি করল সে এটা? বাড়ির দরজার সামনে পরপর কয়েকটা পুলিশের গাড়ি এসে থামল। পুলিশ দেখে সিয়ান অনেকটা অবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে আরাফাতের দিকে তাকাতেই আরাফাত চোখ দিয়ে আশ্বস্ত করে। জিহাদ আর সাজিদ দৌড়ে পালানোর চেষ্টা করে। ততক্ষণে পুলিশেরা জিহাদ আর সাজিদকে ধরে ফেলে। পুলিশ অফিসার আরাফাতের সামনে এসে স্যালুট দিয়ে বলে, থ্যাংক ইউ স্যার, সঠিক সময়ে সঠিক জায়গায় আমাদের ইনফর্ম করার জন্য। ইটস মাই ডিউটি অফিসার। সেই পুলিশ অফিসারটা অন্যান্য পুলিশদের উদ্দেশ্যে বলল, অ্যারেস্ট করে নিয়ে যাও ওদের, আর ডেড বডিটা পোস্টমর্টেমের জন্য গাড়িতে তোলো। ওকে স্যার। তারপর আরাফাত সিয়ানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বেশ রাত হয়ে যায় ওদের বাড়ি ফিরতে ফিরতে। ওদের দেরি হওয়ার কারণে সানভি চিন্তায় অস্থির হয়ে ওঠে। অনেকক্ষণ যাবৎ সিয়ানকে ফোনে ট্রাই করে যাচ্ছিল, কিন্তু সিয়ানের ফোন সুইচ অফ, যার কারণে আরও বেশি টেনশন করছিল সানভিরা। ফারাজরা সকলে ড্রয়িং রুমে বসে আছে। সঙ্গীতা বেগম সানভির উদ্দেশ্যে বললেন, সিয়ান কোথায় গেছে বলতো? এত দেরি হচ্ছে কেন? জানি না আন্টি, খুব টেনশন হচ্ছে আমার। ওরা দরজা খুলেই অপেক্ষা করছিল। হঠাৎ সিয়ান আর আরাফাতকে দরজা দিয়ে ঢুকতে দেখেই ফারাজ বলে ওঠে, ওই তো সিয়ানরা এসে গেছে। সানভি দৌড়ে এসে বলল, কোথায় ছিলি ভাইয়া? আরাফাত ঢুকতে ঢুকতে বলল, আগে ভেতরে যাওয়া যাক, তারপর সবটা বলছি। আরাফাতকে দেখে সানভি চিনতে পারে না। সিয়ান আর আরাফাত গিয়ে একপাশে সোফায় বসে সিয়ানি বলা শুরু করে, উনি হচ্ছেন আরাফাত ভাই, বাবার বন্ধুর ছেলে। এবার সানভি বুঝতে পারে সিয়ান এতদিন কার কথা বলছিল। তারপর সিয়ান এতক্ষণের ঘটা সমস্ত ঘটনা ওদের খুলে বলে। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, অন্তত এসব শত্রুদের ঝামেলা তো শেষ হয়েছে। খানিকটা থেমে সিয়ান আবারও বলে, আরাফাত ভাই অনেকটা হেল্প করেছেন আমাকে। আরাফাত ভাই না থাকলে আজকে এত কিছু সম্ভব হতো না। আরাফাত বলল, আঙ্কেল আমার বাবার মতো ছিল। তোমাকে আর সানভিকেও আমি আমার ছোট ভাই বোনের চোখে দেখি।
তোমাদের বিপদে সাহায্য করব না কাকে করব বলো তো? সানভি বলল, সে না হয় ঠিক আছে ভাইয়া, আপনারা চলুন ডিনার করে নিবেন সবাই। তারপর সঙ্গীতা বেগম আর সানভি হাতে হাতে সমস্ত কিছু ডাইনিং রুমে এনে সাজায়। সবাই ফ্রেশ হয়ে একসাথে ডিনার করে নেয়। সানভি আর সিয়ানের জোড়াজড়িতে আজকের রাতটা আরাফাত এখানেই থেকে যায়। ঈশান প্রায় ঘণ্টাখানেক আগে রাঙ্গামাটি এসে পৌঁছেছে। এসেই অদিতিদের বাড়ি থেকে ওদের নিয়ে নিজেদের বাসায় এসেছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ডিনার টেবিলে এসে বসেছে সবাই। সেলিনা বেগম সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছেন। ঈশান খেতে খেতেই বলল, মা আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? এখানে আর মন টিকছে না আমার। ট্রান্সফার নেব ভাবছি, চট্টগ্রামে ব্যাক করব। ঈশিতা আর সেলিনা বেগম ভীষণ খুশি হয়। একসাথে বলে ওঠে, সত্যি? সত্যি। ইশরা বলে ওঠে, সত্যি চট্টগ্রাম চলে যেতে হবে? ঈশান বলে ওঠে, ওখানের তো কিছুই চিনি না, আমার তো ভালো লাগবে না ওখানে গিয়ে। এই পাহাড়ি এলাকার সাথে তো মানিয়ে নিয়েছিলাম, মানুষগুলো অনেক ভালো, একে অপরের সাথে কত সহজে মিশে যায়। চট্টগ্রাম গিয়ে তো আমার মন টিকবে না। ঈশিতা বলে ওঠে, ওখানে গেলে তোমার আরো ভালো লাগবে আপু, ওখানে গেলে তুমি সবকিছু মনেও করতে পারবে, কিন্তু এই জায়গাটা তো মিস করব। ঈশিতা বলে, আমরাও মিস করব, তবে আমাদের চট্টগ্রামে নিজেদের বাড়িতে অনেক বেশি শান্তি। ইশরা হঠাৎই একটা আবদার করে বসে, আমার একটা কথা ছিল, আপনারা রাখবেন? সেলিনা বেগম বলেন, বলো না কি বলবে? ইশরা ঈশানের দিকে দেখিয়ে বলে, কালকে উনার হসপিটালে একটাবার যেতে চাই, সবার সাথে দেখা করব। ওখানকার নার্সরা সবাই আমার কতটা খেয়াল রেখেছে, কতটা ভালোবাসা দিয়েছে আমাকে। ও এই কথা, সমস্যা কি, যাবে? আমরাও যাব। সবাই আমাদেরও খুব সম্মান করত, ভালোবাসত। বিশেষ করে কি জানো অদিতি মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। মেয়েটা কতটা ভালোবাসত আমাদের, ওর তো এই পৃথিবীতে কেউ নেই, আমাদেরকেই আপন করে নিয়েছিল। ঈশিতাও বলল, হ্যাঁ অদিতি আপুকে ভীষণ মিস করব। পরের দিন সকালে ঈশিতা, সেলিনা বেগম, ইশরা রেডি হয়ে একেবারে ঈশানের সাথে হসপিটালে যায়। ঈশান আজকেই ট্রান্সফারের জন্য আবেদন করেছে। 1-2 দিনের মধ্যেই হয়তো ট্রান্সফার হওয়ার অনুমতি পেয়ে যাবে। ঈশানের চলে যাওয়ার কথা শুনে অদিতিরও বেশ মন খারাপ হয়। মেয়েটা প্রথম থেকেই ঈশানকে ভালোবাসত। ঈশিতা আর সেলিনা বেগম অদিতিকে বোঝাচ্ছে মন খারাপ না করতে, এই বিষয়ে এটা সেটা বলছে অদিতিকে। ইশরা হসপিটালের এদিক সেদিকে ঘুরে ঘুরে দেখছে। পথিমধ্যে পরিচিত যাদের সাথে দেখা হচ্ছে তাদের সাথে কথা বলছে। এমন সময় ওর সামনে লিফট থেকে একটা পেশেন্টকে স্ট্রেচারে করে বের করা হয়। পেশেন্টটার সারা মুখে রক্তে মাখামাখি এমন চেহারা দেখে ইশরার মাথা ঘুরে ওঠে। সেদিনের ভয়ার্ত রাতের কথা কিছুটা মনে পড়তে থাকে, যেদিন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও একদম সিঁড়ির পাশ ঘেঁষে দাঁড়ানো ছিল, রেলিং ধরে যথাসম্ভব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিল ইশরা, কিন্তু শেষমেশ সেন্সলেস হয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যায়। দূর থেকে ইশরাকে সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে দেখেই ঈশিতা জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, ইশরা আপু! অদিতি, ঈশিতা, সেলিনা বেগম তিনজনেই দৌড়ে ছুটে এলেন সিঁড়ির নিচে। সিঁড়ি দিয়ে গড়িয়ে ফ্লোরে পড়ে মাথা ফেটে গেছে ইশরার, কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। অদিতি আরও 2জন ওয়ার্ড বয়কে ডেকে স্ট্রেচারে তোলার ব্যবস্থা করল ইশরাকে। আর ওই 2জনকে বলতে লাগলো, তাড়াতাড়ি ইমার্জেন্সিতে চলো আর ঈশান স্যারকে আসতে বল। লোকগুলো ইশরাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। তারপর ঈশানকেও ডেকে আনলো। ঈশান হন্তদন্ত হয়ে দৌড়ে আসল ইমার্জেন্সি রুমে। ঈশিতা আর সেলিনা বেগম ততক্ষণে ইমার্জেন্সি রুমে চলে এসেছে। ঈশান বেশ রেগে আছে। সেলিনা বেগমের উদ্দেশ্যে বললেন, তোমরা কোথায় ছিলে? এরকম হলো কি করে? সেলিনা বেগম বলেন, আমরা তো সেখানেই ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা পেশেন্টকে দেখে মাথা ঘুরে পড়ে যায়। ঈশান সবাইকে বলে এখান থেকে চলে যেতে। শুধু অদিতি ছিল ঈশানকে হেল্প করার জন্য। ইশরার মাথার ক্ষতস্থান ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে দেয়।
মাথার পেছনে দিকেও বেশ আঘাত পেয়েছে ইশরা, তাই সেন্স এখনো ফিরেনি। সেলিনা বেগম আর ঈশিতা বেশ টেনশনে আছে। মায়ের অগোচরে ঈশিতা একপাশে গিয়ে সিয়ানকে ফোন করে সবটা জানায়। সিয়ান অস্থির হয়ে ওঠে। ইশরার বাবা মা ফারাজ আর সানভি সবাইকে নিয়েই রাঙামাটির আসার জন্য রওনা হয়। সিয়ান বাসে বসে বসে টেনশন করছে, ওর কিছুই ভালো লাগছে না। সানভি সিয়ানকে সান্ত্বনা দিয়ে বলছে, টেনশন করিস না ভাইয়া, ভাবির কিচ্ছু হবে না। টেনশন করিস না বললেই তো টেনশন কমে যায় না সানভি। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না, বিশ্বাস কর। কিছুতেই বাঁচতে পারবো না। একবার ওকে হারিয়ে অনেক কষ্টে ফিরে পেয়েছি, ওকে আর হারাতে চাই না। প্রায় 2 ঘন্টা পর সিয়ানরা রাঙ্গামাটি এসে পৌঁছালো। হসপিটালে সামনে এসেই সিয়ান দৌড়ে ঢুকল। ঈশিতার কথা অনুযায়ী 3rd ফ্লোরে চলে আসলো। ঈশিতা টেক্সট করে কেবিন নাম্বার বলে দিয়েছিল। সিয়ান দৌড়ে এসে কেবিনে ঢুকতেই ঈশান আর সেলিনা বেগম বেশ অবাক হয়ে গেল। সিয়ানের পেছনে পেছনে ফারাজরা সবাই কেবিনে ঢুকল। ইশরার ফ্যামিলির সবাইকে দেখে ঈশান আর সেলিনা বেগম আরও এক দফা অবাক হলেন। ওনারা বুঝতে পারল ঈশিতাই সবাইকে আসতে বলেছে। ঈশান সিয়ানকে জানাতে চায়নি, কারণ ইশরার কিছু হয়েছে শুনলে সিয়ান আবার টেনশন করা শুরু করবে। সিয়ান এগিয়ে এসে ইশরার মাথায় হাত ছুঁয়ে দিয়ে বলল, ওর মাথা ব্যান্ডেজ কেন, কি হয়েছে ওর? জ্ঞান ফিরেনি এখনো? ঈশান চুপ করে আছে। সিয়ান ঈশানের সামনে দাঁড়িয়ে বলল, কি হলো? কিছু বলছি তো আমি। ও ঠিক আছে তো? জ্ঞান ফিরবে কখনো ওর? শান্ত হো সিয়ান, জ্ঞান ফিরবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। সিয়ানের টেনশন কিছুতেই কমছে না। এই পাশ থেকে ওপাশ শুধু পায়চারি করে বেড়াচ্ছে। ওর মনে একটাই ভয়, যদি আবার সে তার ফার্সিয়াকে হারিয়ে ফেলে, তাহলে তো আর কিছুতেই ও বাঁচবে না। সিয়ান কেবিন থেকে বেরিয়ে আসে। কিছু ভালো লাগছে না তার। হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে হসপিটালের ছাদে চলে যায়। বেশ অনেকটা সময় ছাদে বসে থাকে। দূর পশ্চিম আকাশের দিকে চেয়ে আছে সিয়ান। আকাশটা কেমন রক্তিম বর্ণ ধারণ করে আছে। সূর্যের লাল আভা চারদিকে ছড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। হঠাৎই কারোর ধূপধাপ পায়ের আওয়াজ শুনে পেছনে ফিরে তাকায় সিয়ান। সানভি এসেছে। খানিকটা দৌড়ে এগিয়ে এসে বলল, তুই এখানে? আর তোকে আমি পুরো হসপিটালে খুঁজছিলাম। ফোনটা ধরছিলি না কেন? এমনি ভালো লাগছে না। নিচে চল ভাইয়া, সারপ্রাইজ আছে তোর জন্য। সিয়ান ভ্রু কুঁচকে বলল, কিসের সারপ্রাইজ? চল, গেলেই দেখতে পাবি। সানভি সিয়ানকে নিয়ে নিচে নেমে ইশরার কেবিনে ঢুকল। ইশরার কেবিনে ঢুকতেই সিয়ানের টেনশন কিছুটা কমে এলো। ইশরার জ্ঞান ফিরেছে, ও শুয়ে আছে। ওর দুপাশে ওর বাবা মা বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সিয়ান ধীর পায়ে এগিয়ে যাচ্ছে ইশরার দিকে। ইশরার চোখ সিয়ানের দিকে পড়তেই উঠে বসার চেষ্টা করে। ইমানুর রহমান আর সঙ্গীতা বেগম আস্তে আস্তে মেয়েকে ধরে উঠে বসায়। সিয়ানের দিকে তাকিয়ে ইশরা খানিকটা হাসি মুখে ডাক দেয়, সিয়ান। এই একটা শব্দই যেন সিয়ানের পৃথিবীকে ওলট পালট করে দেয়। বহুদিন পর, বহু অপেক্ষার পর ইশরার মুখ থেকে এই নামটা শুনতে পেয়েছে সে। সিয়ান বেশ খুশি হয়। বুঝতে পারে ইশরার স্মৃতি ফিরে এসেছে, সবকিছু মনে পড়েছে। সানভি এগিয়ে এসে সিয়ানকে বলল, বললাম না তোর জন্য সারপ্রাইজ আছে, এই নে তোর সারপ্রাইজ। সিয়ান খুশিতে কেঁদে দেয়। ও চোখে জল নিয়েই ইশরাকে ঝাপটে জড়িয়ে ধরে। ইশরাও দুহাত দিয়ে ঝাপটে ধরে সিয়ানকে। দুজনের চোখ দিয়েই সমানে অশ্রু গড়াচ্ছে। বহুদিন পর, বহু অপেক্ষার পর দুজনে দুজনের কাছাকাছি এসেছে। দুজন দুজনকে কাছে পেয়েছে। সানভি সবাইকে চোখের ইশারায় বলল বাইরে চলে আসার জন্য। ওদের একটু একা সময় দেয়া উচিত। সবাই একে একে বাইরে চলে এলো। ঈশান কেবিন থেকে বেরিয়ে উল্টো ঘুরে অতি সন্তর্পণে চোখের কোণে জমা জলটুকু মুছে নিল। কেন যেন ইশরার সাথে সিয়ানকে সে মেনে নিতে পারছে না। ইশরাকে যতই ভুলে যেতে চাইছে, কিন্তু তবুও মনের কোথাও না কোথাও ইশরা রয়ে গেছে। ইশরার পাশে সিয়ানকে সহ্য করতে না পারলেও মেনে নিতে হবে তাকে, কারণ বাস্তবতা মেনে নেওয়া ছাড়া তো আর উপায় নেই। এটাই হয়তো তার নিয়তি।
এসব ভাবতে ভাবতে নিজের কেবিনের দিকে চলে গেল ঈশান। বেশ কিছুক্ষণ ইশরা সিয়ানকে জড়িয়ে ধরে কাঁদে। সিয়ান ইশরাকে ছাড়িয়ে নিয়ে ওর চোখের জল মুছে দিয়ে বলে, আর কেঁদো না প্লিজ, আরও কাঁদলে তো তুমি উইক হয়ে পড়বে, এমনিতেই তোমার শরীর খারাপ, একদম কাঁদবে না ওকে। ইশরা উপর নিচ মাথা নাড়ায়, বলে, এতদিন আমার কি হয়েছিল বলুন তো? আমি কিছু মনে করতে পারছিলাম না, আপনাকেও চিনতে পারিনি, আপনি আমার এতটা কাছে থেকেও আপনাকে চিনতে পারিনি আমি। বাজে ব্যবহার করেছিলাম আপনার সাথে। আপনি আমাকে এতভাবে এত কিছু মনে করানোর চেষ্টার পরেও কেন কিছু মনে করতে পারছিলাম না? কেন বিয়ের পরেও এতটা দিন আমাদের দুজনকে এতটা দূরে থাকতে হয়েছে? এখন আর এসব কথা ভেবে মন খারাপ করো না, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তো তুমি আমাকে চিনেছ, সবকিছু তো তোমার মনে পড়েছে, তাই না? দুজন তো এখন কাছাকাছি আছি, তাহলে যা হয়ে গেছে হয়ে গেছে, এসব ভুলে যাও। জানেন সেদিন যখন আপনাকে গুলি করে শাওনরা আমাকে নিয়ে চলে এসেছিল, সারাটা পথ শুধু আপনার জন্য চিন্তা হচ্ছিল, আপনার কিছু হয়ে যাবে না তো? আপনার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকতাম বলুন তো? কিছু তো হয়নি আমার, তোমার ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে। তোমার জন্য হলেও তো আমাকে বাঁচতে হতো, কারণ আমি যে আমার ফার্সিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলে সিয়ান আবারও জড়িয়ে ধরে ইশরাকে। ইশরাও পরম আবেশে চোখ বুজে জড়িয়ে ধরে সিয়ানকে। বেশ অনেকটা সময় এভাবেই কেটে যায়। দরজায় নক করার শব্দে সিয়ান ইশরাকে ছেড়ে দাঁড়ায়, বলে, তুমি বসো, আমি দেখছি। সিয়ান গিয়ে দরজা খুলে দেয়। ঈশান ভেতরে আসে। ওকে আজকে বাড়িতে নিয়ে যেতে পারবি? মাথার পিছন দিকে বেশ কিছুটা আঘাত পেয়েছে, তবে মেডিসিন নিলেই সেরে যাবে। আর যেহেতু ওর স্মৃতি ফিরে গেছে তাহলে তো কোন চিন্তাই নেই। সিয়ান ঈশানকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস, তোর ঋণ যে কিভাবে শোধ করব আমি জানি না। তোর মতো বেস্ট ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। দুবার আমার ভালোবাসাকে বাঁচিয়েছিস তুই। তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। জানিস, জিহাদ আর সাজিদ কেউ বিশ্বাস করতাম, কিন্তু ওরা আমার বিশ্বাস ভেঙে দিয়েছে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তোর কাছে একটাই রিকোয়েস্ট, কখনো জিহাদ সাজিদের মতো আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস না প্লিজ। আমার বিশ্বাস ভাঙবি না তো কখনো? ঈশানের দৃষ্টি ইশরার দিকে যায়। চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে ইশরার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, না, কখনো না। লাভ ইউ দোস্ত, লাভ ইউ। সেলিনা বেগম এসে এবারে বললেন, আমার একটা কথা আছে সিয়ান, রাখতে হবে কিন্তু। কি কথা আন্টি, বলো না। আজকে তোদের সবাইকে আমাদের এখানে থাকতে হবে। কিন্তু আন্টি? কোন কিন্তু না? অলরেডি রাত 9টা বাজে। এত রাতে আর চট্টগ্রাম ফিরে যেতে হবে না। তার উপর ফার্সিয়া অসুস্থ, এই অবস্থায় এখনই ওকে নিয়ে যাওয়ার দরকার নেই। ওকে তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে। তারপর ইশরাকে রিলিজ করে সবাই একসাথে বেরিয়ে পড়ে। সেলিনা বেগমের কথা অনুযায়ী আজকের রাতটা ইশরার বাবা মা ফারাজরা সহ সবাই এখানেই থাকবে। বাসায় ফিরে এসেই সেলিনা বেগম ইশরা আর সিয়ানের জন্য একটা রুম সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছেন। মাথায় হালকা পেইন থাকার কারণে ইশরা আর বসে থাকতে পারেনি। বাড়িতে আনার পরেই রুমে নিয়ে ওকে শুইয়ে দেয় সিয়ান। এখন কোনোরকম ভারী খাবার খাওয়ার তেমন ইচ্ছা না থাকার কারণে সেলিনা বেগম ওর জন্য কিছু ফ্রুটস কেটে সালাদ বানিয়ে নিয়ে এসেছেন। সঙ্গে সিয়ানের জন্য ডিনারটাও ট্রেতে করে নিয়ে এসেছেন। সিয়ানের ডিনার বেডসাইড টেবিলে রেখে দিয়ে ফ্রুট সালাদের বাটিটা সিয়ানের হাতে দিয়ে বললেন, এটা খাইয়ে দিও ওকে, পুরোটা যেন শেষ করে। বলে উনি চলে গেলেন। সেলিনা বেগম যেতেই সিয়ান দরজা লক করে এসে ইশরাকে উঠিয়ে বসায়। তারপর নিজেও ইশরার মুখোমুখি বসে সালাদের বাটি হাতে নিয়ে স্পুনে করে কিছু ফ্রুটস তুলে ইশরার মুখে সামনে ধরে বলে, আন্টি কি বলে গেল শুনেছ তো? এবার চুপচাপ খাবারটা খেয়ে নাও। কোন ধরনের অজুহাত শুনতে চাই না কিন্তু। ইশরাও বাধ্য মেয়ের মতো কোন কথা না বাড়িয়ে খাবারটা শেষ করে। খাবার খাইয়ে ওকে মেডিসিন দিয়ে শুইয়ে দেয় সিয়ান। ওর মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এক সময় ইশরা ঘুমিয়ে পড়ে।
সিয়ান উঠে ডিনার শেষ করে এসে নিজেও শুয়ে পড়ে। ঈশিতার চোখে ঘুম নেই। সবাই ঘুমিয়ে গেলেও ও ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে আর চিপস খাচ্ছে। ফারাজ রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় ড্রয়িং রুম থেকে টিভির আওয়াজ শুনতে পেয়ে ড্রয়িং রুমে উকি দিল। ঈশিতাকে দেখেই এগিয়ে এলো ওর কাছে। ঈশিতার পাশ ঘেঁষে বসল। ঈশিতা দেখেও না দেখার ভান করে টিভির দিকে তাকিয়ে রইল। ফারাজ ঈশিতার হাতের প্যাকেট থেকে একটা চিপস নিয়ে মুখে পুরতে পুরতে বলল, দিন দিন কি বাচ্চা হয়ে যাচ্ছ নাকি? ঈশিতা ভেবেছিল কথা বলবে না, কিন্তু এমন কথা শুনে ভ্রু কুঁচকে ফারাজের দিকে তাকিয়ে বলল, মানে? এভাবে রাত বিরেতে জেগে জেগে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে চিপস খাচ্ছ তাই বললাম আর কি। আমাকে মোটেও বাচ্চা বলবে না। বাচ্চাকে বাচ্চা বলবো না তো কি বলবো? কি বললে আমি বাচ্চা? তা নয় তো কি? আমি বাচ্চা তাই না? আমি যদি বাচ্চা হই তাহলে তুমি একটা বুড়ো। ঈশিতার কথা শুনে ফারাজ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, এই বুড়োটাকেই তো ভালোবাসো। ভালোবাসি না আমি তোমাকে? ফারাজ কিছুটা সিরিয়াস হয়ে বলল, কি বললে তুমি? বললাম যে ভালোবাসি না আমি তোমাকে। রাগ করে আছো আমার উপর? কেন? কেন রাগ দেখাতে যাব আমি তোমার উপর? কে হও তুমি আমার? যদি কিছু হতে তাহলে আসার পর একবার হলেও আমার সাথে কথা বলতে। আসার পর তোমার সাথে আলাদা করে কথা বলার মতো কোন সিচুয়েশন ছিল না ঈশিতা। ঈশিতা মুখ ঘুরিয়ে রাখল। ফারাজ ওকে নিজের দিকে ঘুরিয়ে বলল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ঈশিতা। বোঝার চেষ্টা করো প্লিজ। তখন কি কথা বলার মতো ওরকম পরিস্থিতি ছিল তুমিই বলো? ইশরার ওই অবস্থায় তোমার সঙ্গে কথা বলার মতো কোন সিচুয়েশন ছিল না আমার? ঈশিতা হঠাৎই জড়িয়ে ধরল ফারাজকে। জড়িয়ে ধরেই কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, জানো এতটা দিন কতটা কষ্টে কাটাতে হয়েছে আমাকে? কতটা কষ্টে ছিলাম আমি? তোমার কোন খোঁজ ছিল না। একটা সময় তো তোমাকে ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে ঠকিয়েছ। পরে যখন জানতে পারলাম সবকিছু, তখন আরো বেশি ভয় হচ্ছিল। ওই শাওনরা তোমাকে কিছু করে ফেলেনি তো? ডোন্ট ক্রাই প্লিজ। কান্না করো না। আমি তো ঠিক আছি। তুমি কি করে ভাবলে আমি তোমাকে ঠকাবো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। তাছাড়া ঈশানের সাথে আমার কথা হয়েছে। তোমার এইচএসসির পরই তোমাকে একদম নিজের করে নিব। আই প্রমিস। ঈশিতা মাথা তুলে তাকায়, চোখ মুখ মুছে বলে, সত্যি? ভাইয়া রাজি হয়েছে? হুম। ঈশিতা ভীষণ খুশি হয়ে ফারাজকে আবারও জড়িয়ে ধরল। সকাল হতেই নাস্তা করে সিয়ানরা চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল। সেলিনা বেগম বলেছিল অন্তত ইশরা খানিকটা সুস্থ হলে যাওয়ার জন্য, কিন্তু সিয়ানের এক কথা এখনই ইশরাকে নিয়ে ওখানে ফিরবে। আর ইশরাও মোটামুটি সুস্থ ফিল করছে, তাই আজই ওরা চট্টগ্রাম ফিরে যাবে। সকাল 10টা বাজে। পাহাড়ি রাস্তা দিয়ে বাস ছুটে চলেছে। ইশরা জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। চট্টগ্রাম রাঙামাটি রোডে এই ধরনের পাহাড়ি রাস্তা ধরেই যেতে হয়। হাইওয়ের দুই পাশে উঁচু উঁচু পাহাড়, আবার বেশ কিছু দূরের পাহাড় ও মাঝে মাঝে দেখা যায়। তাতে সাদা মেঘ ভেসে বেড়ায়। সবকিছু মিলিয়ে এই জার্নিটা বেশ উপভোগ করছে ইশরা। মনটাও বেশ ভালো হয়ে গেছে ওর। আসার সময় যদিও খানিকটা মন খারাপ ছিল ওদের সবাইকে ছেড়ে আসতে, কেননা গত 2.5 মাসে ওকে সেলিনা বেগম নিজের পরিবারের সদস্য হিসেবেই দেখেছেন। ঈশিতার মতো ইশরাকেও নিজের মেয়ের চোখেই দেখেছেন। তাই ইশরার ওদের ছেড়ে আসতে খানিকটা খারাপ লাগছিল। ইশরা নিজেও ভেবেছিল আরো 2-1 দিন থেকে তারপর আসবে, কিন্তু সিয়ানের কথার উপরে আর কিছু বলতে পারেনি। ইশরা প্রকৃতি দেখায় ব্যস্ত আর সিয়ান ইশরাকে দেখায়। হঠাৎ পাশে ফিরে সিয়ানের দিকে তাকাতেই দেখে সিয়ান ওর দিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হলো দুজনের। ইশরা খানিকটা লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নিয়ে আবারও বাইরের দিকে তাকালো। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? সবাই দেখছে তো? তো কি হয়েছে? আমি আমার বউকেই তো দেখছি, অন্য কোনো মেয়েকে তো না। ইশরা আর কথা বাড়ায় না। বুঝতে পারে সিয়ানের সাথে কথায় পেরে ওঠা যাবে না।
দুপুর প্রায় 12:30 ওরা এসে পৌঁছালো চট্টগ্রামে। শরীর কিছুটা দুর্বল থাকায় 2 ঘন্টার জার্নি করে এসেই টায়ার্ড হয়ে গেছে ইশরা। সানভীর ফ্ল্যাট লক করে এখন ওরা সবাই ওদের বাড়িতে চলে এসেছে। এখন থেকে আবার এখানেই থাকবে ওরা। সিয়ান যাওয়ার আগে মেড সার্ভেন্টদের বলে রেখেছিল পুরো বাড়িটা পরিষ্কার করে রাখতে। সিয়ানের কথা অনুযায়ী তারা পুরো বাড়ি সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে রেখেছে। সিয়ান ইশরাকে নিয়ে দোতলায় ওর রুমে চলে যায়। রুমে ঢুকে ইশরাকে বলে, কাভার্ডে তোমার ড্রেস আছে, সেখান থেকে একটা ড্রেস নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে এসে রেস্ট নাও, আমি তোমার জন্য লাঞ্চ নিয়ে আসছি বলে সিয়ান রুম থেকে বেরিয়ে যায়। ইশরাও জার্নি করে বেশ কিছুটা টায়ার্ড থাকার কারণে কাভার্ড থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ভেবেছিল জামা পাল্টে 3 পিস পরবে, কিন্তু কাভার্ডে কোন 3 পিস না থাকায় শাড়ি পরতে হচ্ছে তাকে। ওই বাড়ি থেকে সিয়ান কিছু আনতে দেয়নি, তাই শাড়ি পরা ছাড়া আর কোন উপায়ও নেই ইশরার। ফ্রেশ হয়ে জামা পাল্টে শাড়ি পরে বেরিয়ে আসে ইশরা। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে চুলটা ঠিক করে নেয়। মাথায় এখনো ব্যান্ডেজ, তাই নিচের দিকের চুলগুলো কিছুটা আঁচড়ে হালকা হাতে বিনুনি করে নেয়। কালো রঙের জামদানি শাড়িতে বেশ ভালোই লাগছে তাকে। শাড়ির কুচিগুলো ঠিক করে নিয়ে এবার রুমের দিকে চোখ বুলায়। রুমটা ঘুরে ঘুরে দেখে ইশরা। সাদা আর আকাশি কালারের কম্বিনেশনে পুরো রুমটা সাজানো। অনেক ভালো লাগে তার এই রুমটা। এর আগেও 1-2 বার এই রুমে এসেছিল, অবশ্য সেটা বিয়ে হওয়ার আগে। কিন্তু বিয়ের পরে এই প্রথম সে সিয়ানের রুমে পা রাখল। কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। এখন থেকে এই রুমটা তো তারও। খানিকটা এপাশ ওপাশ হেঁটে সে বেলকনির দিকে চলে গেল। রুমের বেলকনির মাঝখানের দেয়ালটায় শুধু গ্লাস দেয়া। রুম থেকে পুরো বেলকনিটা দেখা যায়। ইশরা বেলকনির গ্লাস ডোর খুলে বেলকনিতে পা বাড়ায়। অনেক ধরনের ফুল গাছ দিয়ে সাজানো বেলকনিটা। বেলকনির সামনের জায়গাটায় অনেক বড় গ্রাউন্ড। এখানটায় বেশ কিছু ফলের গাছ লাগানো। দুপুরের রোদটা কমে এসেছে। আকাশ কিছুটা মেঘলা হয়ে আছে। হালকা হালকা বাতাস বইছে। বাতাসে শাড়ির আঁচল কিছুটা সরে কোমরের দিকটা দৃশ্যমান হয়ে আছে। পেছনে থেকে কারো রাগী কণ্ঠ শুনে হকচকিয়ে পেছনে ফিরে তাকায় ইশরা। এভাবে শরীর দেখিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? সিয়ানের এমন কথার আগাগোড়া কিছুই বুঝতে পারে না ইশরা। ও আবার কখন শরীর দেখিয়ে দাঁড়ালো এটাই ভেবে পাচ্ছে না। সিয়ান আবারও বলল, তোমাকে বলে গিয়েছিলাম ফ্রেশ হয়ে এসে রেস্ট নিতে, তুমি টায়ার্ড হয়ে আছো, আর তা না করে তুমি উল্টা বেকনিতে গিয়ে। সিয়ানের কথার মাঝে ইশরা বলে উঠল, আমি ঠিক আছি, এত ব্যস্ত হতে হবে না আমাকে নিয়ে। ফ্রেশ হয়ে এসেই আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, কিন্তু শরীর তো। বলে নিজের দিকে তাকাতেই দেখে কোমরের পাশ থেকে আঁচল কিছুটা সরে আছে। সঙ্গে সঙ্গে আঁচল ঠিক করে নেয় ইশরা। সিয়ান ওর কাছাকাছি গিয়ে দাঁড়ায়। এক হাতে ওর কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। চোখে চোখ রেখে বলে, তোমার জন্য কাভার্ডে শাড়ি রেখেছি শুধুমাত্র আমার সামনে পরার জন্য। বাইরের কেউ যেন তোমাকে এইভাবে না দেখে। আমি চাই না আমার বউয়ের দিকে কেউ নজর দিক, কারণ তুমি শুধু আমার, একান্তই আমার। বলে ইশরাকে কোলে তুলে নেয়। কোলে করে এনে বিছানায় বসিয়ে ওকে খাবার খাইয়ে দেয়। বিকালের দিকে ইশরার বাবা মা আর ফারাজ ওদের বাড়িতে চলে যায়। ইশরা আর সিয়ান অনেক করে ওনাদের থাকতে বলেছিলেন, কিন্তু ওনারা থাকেননি। বলেছেন ওদের বিয়ের অনুষ্ঠানের সময় আসবেন। যাওয়ার আগে ওনাদের সঙ্গে সিয়ান, ইশরা আর সানভি অনেকক্ষণ সময় ড্রয়িং রুমে কাটায়। তখন সিদ্ধান্ত নেওয়া হয় ইশরা যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে তখন সিয়ান আর ইশরার বিয়ের অনুষ্ঠান আর রিসিপশন পার্টি অ্যারেঞ্জ করা হবে। ওনারা চলে যাওয়ার পর ইশরার মনটা আবার খানিকটা খারাপ হয়ে যায়। সানভি বারবার বলছিল যেন মন খারাপ না করে থাকে। এতদিন পর একটু সবাই একসাথে হয়েছে, এখন কোথায় হাসি খুশি থাকবে তা না করে যদি মন খারাপ করে থাকে তাহলে তো সেটা ওদেরও ভালো লাগবে না। সানভি আর ইশরা একসঙ্গে বসে ড্রয়িং রুমে কথা বলছিল। এই সময় সিয়ান রেডি হয়ে এসে বলল, তোমরা দুজনে রেডি হয়ে নাও, বেরোবো আমরা। সানভি বলল, কোথায় যাব? দেখছিস না তোর ভাবির মন খারাপ, ওর মন ভালো করার জন্যই একটু ঘুরিয়ে নিয়ে আসব, সাথে ওর জন্য কিছু ড্রেসও কিনে নিয়ে আসব।
ইশরা এবার প্রশ্ন করল, আমি কি পরে বেরোবো? শাড়ি ছাড়া তো কোন ড্রেস নেই। সিয়ান বলল, সানভির থেকে একটা ড্রেস পরেই এখন রেডি হয়ে নাও। তারপর সানভিকে বলল, তাড়াতাড়ি ওকে নিয়ে তোর রুমে যা, লেট করিস না। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নেমে আয়, আমি ওয়েট করছি। সানভি ইশরাকে নিয়ে ওর রুমে চলে গেল। 2 সেট নীল রঙের ম্যাচিং করা চুড়িদার কাভার্ড থেকে নামিয়ে ইশরার দিকে এগিয়ে দিল। দুজনেই রেডি হয়ে নিল। সানভি ইশরাকে বলল, দেখি ভাবি, এদিকে এসো তো, তোমার চুলটা আমি ঠিক করে দেই। ইশরা মুচকি হেসে ওর সামনে গিয়ে দাঁড়ালো। সানভি ওর চুলগুলো আছড়ে পিঠে ছড়িয়ে দিল। কোমর অবধি ওর লম্বা চুলগুলো ছড়িয়ে আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দুজনেই রেডি হয়ে তাড়াতাড়ি ড্রয়িং রুমে চলে এলো। সিয়ান একবার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল, তারপর ওদের নিয়ে বেরিয়ে পড়ল। সানভি, সিয়ান আর ইশরা তিনজনে একটা রেস্টুরেন্টে এসে বসল। সিয়ান ওদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিয়ে দিল। তিনজনে বসে একসঙ্গে নানান বিষয়ে আড্ডা দিচ্ছে। এমন সময় এই রেস্টুরেন্টে শান্তি আর জেরিনও ঢুকল। এরা গিয়ে একটা টেবিলে বসল। দুজনে কথা বলতে বলতে এক পর্যায়ে শান্তি ইশরাদের দেখতে পায়। শান্তি জেরিনকে ধাক্কা দিয়ে বলে, ওই দেখ ইশরা না এটা? জেরিন সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকালো। হ্যাঁ ইশরাই তো, চল ওখানে যাই, বলে শান্তি টানতে টানতে জেরিনকে নিয়ে ইশরাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। জেরিনই প্রথম বলল, ইশরা তুই? কতদিন পর তোর সাথে দেখা। তোর বিয়ের দিনের পর থেকে তোদের কারোরই আর কোনো খোঁজ পাইনি। কোথায় ছিলি তোরা এতদিন? সিয়ান বলল, একসাথে এত প্রশ্নের উত্তর দিবে কিভাবে? তোমরা এখানে বসো, সবটা বলছি। তারপর শান্তি আর জেরিন দুজনেই ওদের সঙ্গে বসে সিয়ান ওদের সব ঘটনা খুলে বলে। তারপর সানভি জেরিনকে জিজ্ঞেস করল, তোমার সাথে না জিহাদের রিলেশন ছিল, এখন কি খবর? সানভির এমন প্রশ্নে জেরিনের চোখে মুখে ঘৃণার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। ঘৃণাভরা কণ্ঠে বলে, ওর মতো বাজে নোংরা স্বভাবের ছেলের সাথে কোন সম্পর্ক নেই আমার। ওর সঙ্গে সমস্ত সম্পর্ক আমি আরো 2 মাস আগেই শেষ করে দিয়েছি। ওদের সবার জন্য খাবার চলে এসেছে। ওরা কথা বলার সময় সিয়ান ওদের জন্য ও খাবারের অর্ডার দিয়ে দিয়েছিল। ওরা সবাই মিলে হাসি আড্ডা দিতে দিতে সন্ধ্যাটা কাটায়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে জেরিন আর শান্তি বাড়িতে চলে যায়। সিয়ান সানভি আর ইশরাকে নিয়ে শপিংয়ে যায়। শপিং মল এ গিয়ে সিয়ান সানভি আর ইশরাকে বলল, তোমরা ড্রেস চুজ করো, আমি একটু আসছি। সানভি আর ইশরা পছন্দ করে বেশ কিছু 3 পিস কিনে নিল ইশরার জন্য, আর সানভি নিজের জন্য কিছু স্কার্ট আর টপস কিনে নিল। ও এগুলোতেই বেশি কমফোর্ট ফিল করে। ওদের শপিং শেষে বেশ কিছুক্ষণ ওয়েট করে সিয়ানের জন্য। তারপর ও সিয়ান না আসায় সানভি এবার কল দেয়। সিয়ান রিসিভ না করে একটা টেক্সট দেয়, তাতে লিখা, আমি আসছি, জাস্ট 5 মিনিটস ওয়েট কর। এর কিছুক্ষণ পরেই সিয়ান চলে আসে। সানভি জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি? টেনশন হচ্ছিল তো? একটু ইমার্জেন্সি ছিল, বলে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত প্রায় 9:30। চল ডিনার করেই বাড়ি ফিরবো একেবারে। প্রায় 1 সপ্তাহ পর ইশরা এখন সম্পূর্ণ সুস্থ। এতদিন ইশরা অসুস্থ থাকায় ইশরাকেই সময় দিয়েছে সিয়ান। বাড়িতে বসেই ল্যাব খোলার জন্য সবকিছু রেডি করেছে। গতকাল সিয়ান ওর স্বপ্নের সায়েন্স ল্যাব উদ্বোধন করেছে। গত পরশুদিনই এই ঈশানরাও ট্রান্সফার নিয়ে একবারে চলে এসেছে এখানে। এখানে আসার পর যখন সিয়ান জেনেছে যে ঈশানরা একবারে চলে এসেছে, তখন সিয়ানের খুশি দেখে কে সঙ্গে সঙ্গেই সানভি আর ইশরাকে নিয়ে ওদের বাড়িতে চলে যায়। অনেকটা সময় নিজের প্রিয় বন্ধুর সাথে সময় কাটিয়ে আসে। গতকাল সিয়ানের সায়েন্স ল্যাব উদ্বোধনের সময় ওরা সবাই ছিল। ফাইনালি সিয়ানের ল্যাব খোলার ড্রিম পূরণ হয়েছে। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন দেশের বিভিন্ন কেমিস্ট্রি ল্যাবগুলোর সঙ্গে কমিউনিকেশন শুরু করে দিয়েছে। আগামীকালকে সিয়ান আর ইশরার বিয়ের অনুষ্ঠান। এটা নিয়ে সানভি আর সিয়ান এক্সাইটেড হলেও ইশরার মনে এখনো একটা ভীতি কাজ করছে, যদি আগেরবারের মতো এবারও সব ওলট পালট হয়ে যায়।
আবারও যদি ওর সব স্বপ্ন ভেঙে যায়। সিয়ান আর সানভি অনেকক্ষণ ধরে এ ব্যাপারে ওকে বোঝাচ্ছে। আরে ভাবি, এত টেনশন করছো কেন বলতো? তখন তো শাওন ছিল, কিন্তু এখন তো কেউ নেই। সো প্লিজ আর ভয় পেয়ে থেকো না, এবার ব্যাপারটাকে এনজয় করো। সিয়ান এতক্ষণ ধরে রীতিমতো ইশরাকে এটা সেটা বলে বোঝাতে বোঝাতে বিরক্ত হয়ে গেছে। এক প্রকার বিরক্ত হয়েই এবার সানভিকে বলল, কাকে বোঝাচ্ছিস বলতো তুই? ওকে আরো 1000 বার বোঝালেও ওর মাথায় ভালো জিনিস ঢুকবে না। ভালো কোন পজিটিভ জিনিস ভাবতেই পারে না ও। সিয়ানের এমন কথা শুনে ইশরার মনটা খারাপ হয়ে যায়। ও বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে যায়। সানভি সিয়ানকে বলল, এভাবে বলতে গেলি কেন বলতো? দেখলি তো মন খারাপ করে কিভাবে চলে গেছে। যা এবার বউয়ের মুড ঠিক কর। আমি গেলাম বলে বিছানা থেকে নেমে সানভি চলে যায়। সিয়ান রুমের দরজা লক করে ব্যালকনির দিকে যায়। পেছনে থেকে ইশরাকে জড়িয়ে ধরে, কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, সরি ফার্সিয়া। ইশরা কোনো প্রত্যুত্তর করল না। সিয়ান খানিকটা থেমে আবারও বলল, এই যে মিসেস সিয়ান ইদ্রার আর কতক্ষণ এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে? তোমার এরকম মন খারাপ করে থাকতে দেখলে আমার একটুও ভালো লাগে না। এবারেও ইশরা কোনো রকম প্রত্যুত্তর করল না। সিয়ান হঠাৎই ইশরাকে কোলে নিয়ে নিল। ইশরা অবাক হয়ে বলল, কি করছেন? নামান আমাকে। নামাতে পারি একটা শর্তে। ইশরা ভ্রু কুঁচকে বলল, কি? মন খারাপ করে থাকতে পারবে না? আমার মন খারাপ হয়নি, আপনি নামান আমাকে। ইশরা হাত পা ছোড়াছুড়ি করছে দেখে সিয়ান ওকে বিছানায় নিয়ে নামিয়ে দেয়। কাভার্ডের উপর থেকে একটা ফোন এনে ইশরার হাতে দেয়। ইশরা সিয়ানের দিকে তাকিয়ে বলল, কার ফোন এটা? তোমাকে দিয়েছি যেহেতু তাহলে নিশ্চয়ই এটা তোমারই। আমার? হুম, কিছুদিন আগেই তো আপনি রাঙ্গামাটি থেকে আসার আগে একটা ফোন কিনে দিলেন। তো এখন আবার আরেকটার কি দরকার ছিল? আমার ইচ্ছা হয়েছে আমার বউকে ফোন গিফট করতে, তাই করেছি। ইশরা ফোনটা অন করল। ওয়ালপেপারে ওর আর সিয়ানের বিয়ের দিনের ছবি দেওয়া। সেটা দেখে মুচকি হাসে ইশরা। তারপর ফোনটা অফ করে বেডসাইড টেবিলে রেখে দিয়ে শুয়ে পড়ে। গতবারের মতো এবারও তেমন কাউকে ইনভাইট করেনি সিয়ান। নিজেরাই ফ্যামিলির লোকেরা আর সানব, ইশরা, ঈশিতা, ওদের কিছু ফ্রেন্ডসরা এসেছে। সাথে সানভির কিছু কলিগও এসেছে। এবারের অনুষ্ঠানটাও বেশ বড় বলা যায় না, তবে সিয়ান নিজের মন মতো করে বাড়িটা সাজিয়েছে। আজকে ইশরা আর সিয়ানের বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি ফারাজ আর ঈশিতা ওদেরও এনগেজমেন্ট করা হবে। ঈশান, সেলিনা বেগম, ইমানুর রহমান আর সঙ্গীতা বেগম সবার সাথে কথা বলে ফারাজ আর ঈশিতার এনগেজমেন্ট করিয়ে রাখার ডিসিশন নেয়। সকাল থেকেই ইশরা রুমের এক কোনায় বসে আছে মন খারাপ করে। বিয়ের আর রিসিপশনের জন্য কিছু শপিংও করা হয়নি, কি পরবে কিছু ভেবে পাচ্ছে না। এই নিয়ে অবশ্য সিয়ানকেও তেমন কিছু জিজ্ঞাসা করেনি। সিয়ান রুমে ঢুকে বলল, কি ব্যাপার বলতো? আজ আমাদের বিয়ে, কোথায় এটা নিয়ে এনজয় করবে তা না আবারও মন খারাপ করে বসে আছো? ইশরা কিছু বলছে না। সিয়ান সোজা এসে ধপাস করে বেডে শুয়ে পড়ল। বেশ উৎফুল্ল হয়ে বলল, আমি কিন্তু অনেক এক্সাইটেড, নিজের বিয়ে করা বউকে আবারও বিয়ে করব, ব্যাপারটা ভাবতেই বেশ এক্সাইটেড হয়ে আছি। হাউ লাকি আই এম। ইশরা পেছনে ফিরে সিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি থাকুন আপনার আনন্দ নিয়ে, আমি চললাম। সিয়ান ইশরার হাত চেপে ধরে একটানে নিজের কাছে নিয়ে আসলো। এত আনরোমান্টিক কেন গো তুমি? কিছু মানুষ আছে যারা পৃথিবীতে নিজের ভালোবাসার মানুষকে একবারও বিয়ে করতে পারে না। আর তুমি নিজের ভালোবাসার মানুষকে একবার নয় দুবার বিয়ে করতে পারছো। কোথায় হ্যাপি থাকবে তা না উল্টো মুখ গোমরা করে বসে আছো? হয়েছে আপনার ফালতু কথা, ছাড়ুন, আমাকে ভালো লাগছে না আমার। ও ফালতু কথা আমি বলি তাই না? ওকে, তোমার মন আমি এখনই ভালো করে দিচ্ছি, ওয়েট। সিয়ান উঠে দাঁড়ায়। ইশরাকে বলে, চোখ বন্ধ কর। কেন? বন্ধ করতে বলেছি, বন্ধ করো। ইশরা চোখ বন্ধ করে নেয়। সিয়ান কাভার্ড থেকে দুটো শপিং ব্যাগ বের করে নিয়ে ইশরার সামনে এসে দাঁড়িয়ে বলল, এবার চোখ খোলো। চোখ খুলে ব্যাগ দুটো দেখে কিছুটা অবাক হয় ইশরা।
কি আছে এতে? খুলেই দেখো। ইশরা ব্যাগ দুটো খুলে। একটার মধ্যে গোল্ডেন কালারের শাড়ি আর তার সাথে ম্যাচিং করা গহনা, আর আরেকটাতে ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গা আর ম্যাচিং করা গহনা। সিয়ান বলল, কি এবার মন ভালো হয়েছে তো? আপনি এগুলো কখন কিনলেন? ওইদিন তোমাদেরকে শপিং মলে বসিয়ে রেখে এগুলো কিনতেই গিয়েছিলাম, সেজন্যই দেরি হয়ে গেছিল। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব সুন্দর। আজকের জন্য শাড়িটা এনেছি। আজকে শাড়িটা পরেই রেডি হয়ে নিও। আচ্ছা। ইশরা লেহেঙ্গার ব্যাগটা কাভার্ডে রেখে দিল। সানভি, ঈশিতা আর ওদের কিছু ফ্রেন্ডসরা একসঙ্গে রুমে ঢুকল। রুমে ঢুকে ঈশিতা বলল, ভাইয়া এবার আপনি যেতে পারেন, আমরা এখন রেডি হব। সিয়ান এদের সাথে আর কথা বাড়ায় না, সোজা নিজের ড্রেসগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে যায়।